হ্যালো, এই তো বসি। বল। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে স্টার্ট করছি। বাকি যারা জয়েন করেনি তাদেরকে জয়েন করতে তাড়াতাড়ি জয়েন করলে ভালো হয়। শোনা যাচ্ছে? আমি অডিয়েবল? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে কি? ওকে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস স্টার্ট করছি। নট ক্লিয়ার কোনটা? আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কিনা একবার কনফার্ম করে তো কেউ। স্লাইডগুলো দেখা যাচ্ছে? স্লাইডগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যখন ওই উইন্ডোতে যাচ্ছি? স্লাইড দেখা যাচ্ছে না? পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার ফুল স্ক্রিন করি। ইজ ইট ওকে নাও? ওকে, তাহলে স্টার্ট করি। আশা করি ফুল স্ক্রিন করলে দেখা যাবে। এই লেখাগুলো একটু হেজি, কারণ এটা আমি ওই সিলেবাস থেকে জাস্ট কপি করে নিয়ে এসেছি। তো আজকে যেটা আমরা ডিসকাস করব, এটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের। এটা হচ্ছে কি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সিলেবাসটা, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি সবই রয়েছে। তো আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা বেসিক্যালি আজকে ম্যাগনেটোস্ট্যাটিক্সটা স্টার্ট করব। তারপরে সবই ইলেকট্রোডাইনামিক্সের পার্ট হয়ে যাবো, ইলেকট্রোস্ট্যাটিক্সও ডিসকাস করবো। অবভিয়াসলি মানে ম্যাগনেটোস্ট্যাটিক্স ডিসকাস করতে করতেই খানিকটা আমরা ইলেকট্রোডাইনামিক্সের দিকে যাব। তো আজকে যেটা আমরা স্টার্ট করব, কারোর যদি কোথাও দেখতে অসুবিধা থাকে, কোথাও স্ক্রিনটা দেখতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়, তাহলে চ্যাট বক্সে লিখবে। ঠিক আছে কি এখন অবধি? পিডিএফ এর সমস্যা, পিডিএফ প্রিন্টার সমস্যা, অন্য কিছু না? ঠিক আছে, ঠিক আছে। ওটা জাস্ট ওই সিলেবাসটা পিডিএফ থেকে ক্রপ করে নিয়েছি, তো ওই জন্য লেখাগুলো একটু হেজি। এটা আশা করি তোমাদের কাছেও আছে সিলেবাসটা, তাও একটা একটা করে বলে দেবো। আর রেফারেন্স বুক হিসেবে কিছু যদি বলি, তা সেটা বেসিক, যেটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের জন্য যেটা অনার্স লেভেলে পড়ানো হয়, এটা ডিজে গ্রিফিথ পড়ানো হয়। এই স্ট্যান্ডার্ড বই, আমিও মোটা বেসিক্যালি এটাই ফলো করার চেষ্টা করব। তাছাড়াও বাকি যে বইগুলো পড়ানো হয়, যেমন বি ঘোষ বা
রক্ষিত চ্যাটার্জি, সেগুলোও দেখতে পারো। রক্ষিত চ্যাটার্জির বইটাও ভালো। এই বেসিক্যালি এই কিছু বই আছে, আরো আরো এছাড়াও অনেক বই বাজারে অ্যাভেলেবেল আছে। যে কোনো বই একটা ফলো করলেই হবে। ওকে, তো আমরা যেটা স্টার্ট করব আজকে, এটা হলো গিয়ে ম্যাগনেটোস্ট্যাটিক্স। এবার ম্যাগনেটোস্ট্যাটিক্সে ডাইরেক্ট যাওয়ার আগে তার কিছু কিছু প্রিজাম্পশন যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। মানে যখনই ম্যাগনেটিজম আমরা পড়বো, সবার প্রথমে যেটা জানতে হবে অ্যাবাউট ইলেকট্রিক কারেন্ট, কারণ কারেন্ট এর জন্যই এখানে ম্যাগনেটিক প্রপার্টি গুলো আসবে। তো ইলেকট্রিক কারেন্টটা কিভাবে ডিফাইন করা হয়? ইলেকট্রিক কারেন্ট ডিফাইন করা হয় ডি কিউ বাই ডিটি, যেখানে কিউটা হচ্ছে চার্জ। তো এটাকে বেসিক্যালি যেটা কারেন্টটাকে যেটা আমরা বলি, এটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ উইথ টাইম। তো এটাকে লিখলে হবে রেট অফ ফ্লো অফ চার্জেস উইথ টাইম। ঠিক আছে, এটা গেল বেসিক ইলেকট্রিক কারেন্ট কিভাবে ডিফাইন করা হবে ম্যাগনেটোস্ট্যাটিক্সে। তারপর যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। যখনই আমরা কোনো ম্যাগনেটিজমের কোনো লর দিকে যাবো, বায়োসাভার্ট ল বা অ্যাম্পিয়ার্স ল, সেখানে তো ডাইরেক্ট কারেন্টের জায়গায় কারেন্ট ডেন্সিটি হিসেবে আমরা ডিসকাস করব। তো কারেন্ট ডেন্সিটিটা কিভাবে ডিফাইন করা হয়? কারেন্ট ডেন্সিটি নোটেশন জে দিয়ে ডিনোট করা হয়, যেটা এরকম ভাবে লেখা হয় ডিআই ওভার ডিএস। এসটা কি? এসটা হচ্ছে যে এসটা এরিয়া ডিনোট করে বেসিক্যালি। তো এটাকে যেটা বলা হয়, এটা হচ্ছে যে কারেন্ট passing through unit area. Current passing through unit area and perpendicular to the direction of flow. ঠিক আছে, মানে যে এরিয়া যেটা নেওয়া হবে সেটা কারেন্ট ফ্লো ডিরেকশনের পারপেন্ডিকুলার। সাপোজ এই একটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, যেখানে ইলেকট্রনের মোশন গুলো এই দিকে হবে, বা আমি ইলেকট্রনের মোশন আর কারেন্টের ডিরেকশন কখনো উল্টো হয়, অত কনফিউশনের মধ্যে যাচ্ছি না। আমি ধরে নিলাম যে কারেন্টের ডিরেকশনটা এইদিকে, যে কারেন্টটা এইদিকে মুভ করছে, তাহলে যে এরিয়া পার ইউনিট এরিয়া যেটা বলা হবে, এটা পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফ্লো। মানে কারেন্টের ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এখানে যদি একটা ক্রস সেকশনাল এরিয়া এইভাবে কেটে নেওয়া হয় ডিএস, তাহলে যে আমরা কারেন্ট এই স্মল এরিয়ার মধ্যে দিয়ে যদি ডিআই অ্যামাউন্ট অফ কারেন্ট যায়, তাহলে আমাদের কারেন্ট ডেন্সিটি যে যেটাকে বলা হবে ডিআই ওভার ডিএস। যেহেতু এটা পারপেন্ডিকুলার ক্রস সেকশন, সেই জন্য পারপেন্ডিকুলার ডিরেকশন অফ ফ্লো বলা হলো আর কি। এইবার অনেক সময় এই কারেন্ট ডেন্সিটিটাকে ভলিউম কারেন্ট ডেন্সিটিও বলা হয়ে থাকে। ভলিউম কারেন্ট ডেন্সিটি, ভলিউম কারেন্ট ডেন্সিটি তার কারণ হচ্ছে যে অনেক সময় কারেন্ট যেটা হবে সেটা কারেন্ট উইল অলওয়েজ ফ্লো ইন ভলিউম, রাইট? তো তার কারণ হচ্ছে কারেন্ট ফ্লোজ ইন ভলিউম, সেই জন্য এটাকে জাস্ট ভলিউম কারেন্ট ডেন্সিটি বলা হয়। এবার যদি ভলিউম কারেন্ট ডেন্সিটি যে আমার কাছে দেয়া থাকে, তাহলে তার রেসপেক্টে কারেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব? টোটাল কারেন্ট যেটা হবে, এটা যদি ভলিউম কারেন্ট ডেন্সিটি আমাদের দেয়া থাকে, তাহলে জাস্ট ওই ভলিউম কারেন্ট ডেন্সিটিটাকে ইন্টিগ্রেট আউট করলেই, টোটাল ইন্টিগ্রেশনটা করলেই টোটাল কারেন্টটা পেয়ে যাব। এবং এই ইন্টিগ্রেশনে এখানে এটা ক্লোজড ইন্টিগ্রাল বলা হয়, কারণ সবসময় এটা একটা ক্লোজড পাথ হলে তবেই যে কোনো সার্কিট যদি ক্লোজড হয় তবেই তো কারেন্টটা ফ্লো হবে। এবার সেই ফ্লোটা যদি একটা পার্টিকুলার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কেটে নেওয়া হয়, তাহলে সেই এরিয়ার মধ্যে দিয়ে যে পরিমাণ ভলিউম চার্জ ডেন্সিটি, ভলিউম কারেন্ট ডেন্সিটি থাকবে, সেই টোটালটাকে ইন্টিগ্রেট করলেই আমরা পাবো যে টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট ডেন্সিটি থেকে, ভলিউম কারেন্ট ডেন্সিটি থেকে টোটাল কারেন্টটা এইভাবে ইকুয়েট আউট করা হয়। আর ইন টার্মস অফ চার্জ, নাম্বার অফ চার্জ পার্টিকেল টার্মসেও যেটাকে ডিফাইন করা যায়। তাহলে যে ক্যান অলসো বি রিটেন অ্যাজ লাইক দিস এন কিউ ভি। এখানে এনটা কি? এনটা হচ্ছে গিয়ে নাম্বার অফ চার্জ পার্টিকেল পার ইউনিট ভলিউম।
এনটা হচ্ছে নাম্বার অফ চার্জ পার্টিকেল পার ইউনিট ভলিউম। ওকে, আর ভিটা কি? ভিটা অবভিয়াসলি দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, ভিটাকে ভেলোসিটি। এবার যেটা যেহেতু একটা ভেক্টর আইডেন্টিটি, এখানে ভিটাকেও একটা ভেক্টর আইডেন্টিটি হিসেবে ট্রিট করা হয়। বাকি নাম্বার অফ চার্জ পার্টিকেল, চার্জ অবশ্যই স্কেলার। যেটা হবে কারেন্ট ডেন্সিটি, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশনটা নির্ভর করবে ভেলোসিটি ডিরেকশনের উপর। ঠিক আছে, এটা হলো গিয়ে ভলিউম কারেন্ট ডেন্সিটির বিভিন্ন ফর্ম। এবার এখানে যেটা সবার প্রথমে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে যদি কিউ অ্যামাউন্টের চার্জ মানে আই কারেন্ট ফ্লো হয়, তাহলে তাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কেমন হবে, মানে কতটা অ্যামাউন্টের চার্জ কতক্ষণ ধরে ফ্লো করবে, এটা যেটা ডিনোট করা হয় এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলে? ইকুয়েশন অফ কন্টিনিউটি করতে গেলে যেটা আমাদের প্রথম লাগবে, যে কারেন্টটা তো আমরা অলরেডি দেখেছি যে কারেন্টটা হবে ক্লোজ ইন্টিগ্রাল জে ডট ডিএস। ঠিক আছে, এবার যদি আমাদের এই জে ডট ডিএসটা, এবার আমরা ধরে নেব যে এরকম একটা যদি ক্লোজড ভলিউম থাকে, আননেসেসারিলি মানে এটা যে এরকম একটা ক্লোজ শেপ, যে কোনো শেপ, যে কোনো ক্লোজ শেপ হতে হবে। ঠিক আছে, মানে ক্লোজড সারফেস হতে হবে, বা ইন ক্লোজ ভলিউম। তাহলে যে কোনো একটা ক্লোজড ভলিউমের মধ্যে যদি আই কারেন্ট যায়, এবং তার মধ্যে যদি চার্জ ডেন্সিটিটা যদি রো হয়, রো ইজ দ্য চার্জ ডেন্সিটি অফ দিস ভলিউম, তাহলে এই জে ডট ডিএস টোটাল কারেন্ট, সেটাকে ডিকিউডিটি লেখা যেতে পারে। এটাকে আমরা ডিকিউডিটি এভাবে লিখবো। এবার যদি আমরা বলে নিই যে কারেন্টটা ইজ কামিং আউট অফ দিস ভলিউম, তাহলে সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন আসবে। তার কারণ কি? যে কারেন্ট ইজ ফ্লোয়িং আউট অফ দ্য ভলিউম। দ্য নেগেটিভ সাইনের কারণটা হচ্ছে দ্য কারেন্ট ফ্লোয়িং আউট অফ দ্য ভলিউম। সেই জন্য এখানে একটা নেগেটিভ সাইন কনসিডার করা হয়েছে, যে টাইমের রেসপেক্টে কত অ্যামাউন্ট অফ চার্জ ওই ভলিউমের থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন কনসিডার করা হয়। এবার এখানে যদি আমি মাইনাস অফ ডিটিটাকে সেপারেটলি লিখি, তাহলে পড়ে থাকবে কিউ। এবার আমাদের এখানে কিউ তো দেয়া নেই, আমাদের এখানে দেওয়া আছে চার্জ ডেন্সিটি। তাহলে কিউটাকে যদি চার্জ ডেন্সিটির টার্মসে লেখা হয়, তাহলে লেখা হবে রো ডিভি। কারণ যে চার্জ ডেন্সিটি যেটা দেয়া ছিল সেটা অবশ্যই ভলিউম চার্জ ডেন্সিটি, ক্লোজড ভলিউম যেহেতু বলেছি। তাহলে এখানে যেটা হলো রো ডিভি। ঠিক আছে, বলো। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে ক্লোজ ইন্টিগ্রাল অফ জে ডট ডিএস। এবার আমি জানি না এইখানে কি হয়েছে, জিনিসটাকে আমাকে সিম্পলি দেখো, এই অভিজিৎ পাশে বললো, যেটা আছে আমি এখানে একটা প্রথমে সারফেস এসেছিলাম, ইন্টিগ্রাল, আমাদের এ আবার পাশে আছে ঘরে একটা নিয়ে যাচ্ছে। ভলিউম তারপর ইন্টিগ্রাল। অভিজিৎ তাহলে পরে বললো এই আমি ওখানে দুটো গেলাম, জিনিসটাকে যদি তো এখন আমাদের সবাই চলে ইকুয়েট গেছে, করতে দিয়ে আমরা হয়, তাহলে কি হবে? দুটো ইন্টিগ্রাল কি সেম করতে হবে। অভিজিৎ আমাকে তাহলে এই দুটো ইকুয়েশনকে সেম কিভাবে করা যায়? একটা যেটা ম্যাথমেটিক্যাল একটা জিনিস যেটা করা হয়, এটা হচ্ছে গাউসের ডাইভারজেন্স থিওরেম। ওই কালকে এটা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এটাকে কি করে? ওই ভলিউম ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালের সাথে কনভার্ট করে। তাহলে সেটাকে এখানে কি লেখা যায়? এভাবে ডেল ডট জে। ডেলটা জাস্ট বেসিক্যালি গ্রেডিয়েন্ট। কি এটা আমার মনে হয় সবাই কোনো ক্ষতি নেই, আর এটা আবার বলে দেবো। তাহলে এটা জাস্ট কি করবে? সারফেস ইন্টিগ্রালটাকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করবে। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে, আর দেখো রোটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা ভলিউমের উপরে থাকবে, কিন্তু এর উপরে একটা টাইম ডেরিভেটিভ রয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, ডি রো ওভার ডিটি ডিভি। ঠিক আছে, এবার দুটোই যেহেতু ভলিউম ইন্টিগ্রাল, তাহলে ভলিউম ইন্টিগ্রালটা যদি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা যেরকম দাঁড়াবে, ডেল ডট জে ইকুয়াল টু মাইনাস ডি রো ওভার ডিটি।
এরকম একটা ইকুয়েশন আমরা পাবো। তাহলে এটাকেই যদি মানে সিম্পলিফাই করে লেখা হয় তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি কোনটাকে বলা হবে? এটাকেই বলা হবে ডেল ডট জে প্লাস ডি রো ওভার ডিটি ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি বলা হয়। এটা বেসিক্যালি কি বলে যে যে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হবে সেটা কনজার্ভড হবে, মানে ইরেসপেক্টিভ অফ ভলিউম কারেন্ট ডেন্সিটি, মানে যা খুশি একটা ভলিউম কারেন্ট ডেন্সিটি হতে পারে না, এটা ডিপেন্ড করবে কত অ্যামাউন্টের চার্জ ট্রান্সফার হয়েছে বা কত অ্যামাউন্টের চার্জের চেঞ্জটা হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে ফ্রম দ্যাট ভলিউম সেই অ্যামাউন্টেরই কারেন্ট ডেন্সিটি ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই মানে দুটো অ্যাড করলে টোটাল টোটাল জিনিসটা জিরো হবে, মানে যত অ্যামাউন্ট অফ কারেন্ট বেরোবে আর যত অ্যামাউন্ট অফ চার্জ রিলিজ করবে টোটাল দুটো অ্যাড অ্যাড করলে জিনিসটা জিরো হবে। জিনিসটা ইউনিভার্সাল ব্যাপার। এইবার যদি এটা দেখো, এটা হচ্ছে ভেরিয়েবল চার্জ ছিল। এবার যদি আমাদের স্টেডি কারেন্ট হয় ফর স্টেডি কারেন্ট, স্টেডি কারেন্ট মানে কি? স্টেডি কারেন্ট মানে হচ্ছে যে যে চার্জ চার্জ ডেন্সিটিটা থাকবে সেটা টাইমের উপরে ডিপেন্ড করবে না, মানে একটা কনস্ট্যান্ট থাকবে। এবার সেটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে ডি রো বাই ডিটি এটা বেসিক্যালি জিরো হবে, মানে কোনো টাইম ডিপেন্ডেন্ট টার্ম নেই, ওটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ করলে আমাদের জিরো আসবে। এবার সেটা যদি জিরো হয় তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা কি পাবো? ডেল ডট জে ইকুয়াল টু 0। এটা হবে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর স্টেডি কারেন্ট। ঠিক আছে, এই অবধি কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? থাকলে চ্যাট বক্সে লিখতে পারো, না হলে একদম ক্লাসের শেষেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা বেসিক্যালি ছিল যে ইলেকট্রিক কারেন্ট যখন ফ্লো করে তার জন্য যে কারেন্ট ডেন্সিটি হয় সেটা কিভাবে হয়, ভলিউম কারেন্ট ডেন্সিটিটা কত হয়, এবং ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কেমন হয়, এবং স্টেডি কারেন্টের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি কেমন দেখতে হয়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি একটা চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড, তো সাপোজ a charged particle, a charge particle of mass m and charge q in a uniform magnetic field B. ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, যদি বি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডটা একটা পার্টিকুলার ডিরেকশনে ইউনিফর্ম, মানে সেইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবার সেখানে যদি একটা চার্জ পার্টিকেল ছেড়ে দেওয়া হয় তাহলে চার্জ পার্টিকেলটা কিভাবে মুভ করবে, বা চার্জ পার্টিকেলের উপরে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কত হবে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেটা যে ফোর্সটা চার্জ পার্টিকেলের উপরে হবে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড এফ ম্যাগনেটিক, সেটা কি হবে? এটা হবে কিউ ইন্টু ভি ক্রস বি। ভিটা কি? ভিটা হচ্ছে ভেলোসিটি, এখানে ভিটা velocity of charged particle, ওকে। এইবার এই যে পার্টিকুলার ফর্মটা এটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স ল। ওকে, এইবার এই সেম জিনিসটা যদি কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই যদি থাকে, ঠিক আছে, মানে ইন প্রেজেন্স অফ বোথ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, তাহলে যে নেট ফোর্স যেটা হবে এফ নেট, এখানে এটাতে কি ছিল? শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড ছিল। এবার যদি ইলেকট্রিক ফিল্ডও থাকে তাহলে তার দরুন যে ফোর্সটা হবে এটা হবে এফ কিউ ইকুয়াল
F equal to Q into E vector plus V cross B. এটা বেসিক্যালি লরেন্জ ফোর্স ল, এইগুলো বেসিক্যালি ক্লাস 12 থাকে, তো জাস্ট একবার রিক্যাপিচুলেশনের জন্য একবার করে বলে দিলাম। এইবার যেটা একটু অন্যরকম, মানে এটা তো গেল খুবই সিম্পল কেস, যখন একটা চার্জ পার্টিকেল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ছেড়ে দেওয়া হলো, তারপরে এই ফোর্সটা জেনারেট হলো, একটা লিনিয়ার মোশনে চলা শুরু করলো। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে চার্জ পার্টিকেল সবসময় বা একটা পার্টিকুলার ডিরেকশনেই যাবে এমন তো কোনো কথা নেই। সাপোজ যে সেকেন্ড কেস যদি আমরা কনসিডার করি, যে একটা চার্জ পার্টিকেল enters in a magnetic field an angle 90 degree. 90 ডিগ্রিতে যদি এন্টার করে তাহলে তার মোশনটা কি হবে? তাহলে তার মোশনটা যেটা হয়, মোশনটা একটা সার্কুলার মোশন হয়। কেমন দেখতে হবে? তাহলে এটা যদি আমি একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে মোশনটা হবে একটা সার্কুলার মোশন। ঠিক, একটা সার্কুলার মোশন হবে। তাহলে সার্কুলার মোশনে চার্জ পার্টিকেলটা কিভাবে এন্টার করলো? চার্জ পার্টিকেলটা পারপেন্ডিকুলারলি এন্টার করলো। তাহলে এখানে যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে এটা হবে ভেলোসিটি ডিরেকশন ভি। আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি মনে করলাম জেড ডিরেকশন বরাবর, এই বরাবর, তাহলে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এই আর এটা যদি সার্কেল অফ রেডিয়াস আর হয়, তাহলে আর রেডিয়াসের একটা সার্কেলে মুভ করবে, সার্কুলার মোশন হবে বেসিক্যালি। তার আর ফোর্স যেটা হবে সেখানে ওই লেফট হ্যান্ড থাম রুল, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ইউজ করলে যেটা পাওয়া যাবে, এফটা এদিকে হবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। এইবার তাহলে যে কি হবে, যদি এই অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে একটা পার্টিকেল এন্টার করে, the motion কি হবে? The motion will be circular. Then the motion will be সার্কুলার। তো এখানে মাথায় রাখতে হবে যে প্রথমে যে কেসটা আমরা বলেছিলাম সেখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট দেওয়া ছিল না যে পার্টিকুলার কত অ্যাঙ্গেলে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতেই পারে, তারপরে এই ফোর্সটা জেনারেট হবে। এবার যখন আমরা স্পেসিফাই করে দিয়েছি যে অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাহলে মোশনটা কিন্তু সার্কুলার। এখানে কিন্তু মোশনটা কেমন হবে যদি অ্যাঙ্গেল বলে না দেওয়া থাকে, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট যে সেটা কেমন ধরনের মোশন হবে। ঠিক আছে, এইবার যদি তাহলে এই যদি 90 ডিগ্রিতে মুভ করে, তাহলে তার জন্য ফোর্সটা কি হবে? এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তাহলে শুধুমাত্র কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে কিউ ভি ক্রস বি। এবার যদি ভি ক্রস প্রোডাক্ট যখন আসে, ক্রস প্রোডাক্টটাকে করলে যেটা আসে কিউ ভি বি, একটা সাইন থিটা কম্পোনেন্ট আসে। এবার এখানে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, তাহলে সাইন থিটা সাইন 90, সাইন 91, তাহলে ফোর্স যেটা হবে সেটা হচ্ছে কিউ ভি বি। এইবার যখন এটা একটা সার্কুলার মোশনে মুভ করবে, সো দেয়ার মাস্ট বি অ্যান সেন্ট্রিপেটাল ফোর্স যেটা ওই সার্কুলার মোশনটাকে প্রিজার্ভ করবে। তাহলে এই যে সেন্ট্রিপেটাল ফোর্স, এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কে যোগাবে, মানে কার জন্য সেন্ট্রিপেটাল ফোর্সটা পাবে, সেটা এই ফোর্সটাকে ব্যালেন্স করতে হবে, তবেই না এটা সার্কুলার মোশনে মুভ করবে। তাহলে যে সেন্ট্রিপেটাল ফোর্স যেটা হবে, সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্সটা কি হয়? সেন্ট্রিপেটাল ফোর্স সবসময় এমভি স্কোয়ার বাই আর হয়। এটা ক্লাস 11 গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে খুব অনেকবারই আলোচনা করা হয় যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স কেমন হয়। সেন্ট্রিপিটাল ফোর্স যেটা টুয়ার্ডস সেন্টার আর কি। ঠিক আছে, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স হবে এমভি স্কোয়ার বাই আর, এবং এই দুটো ফোর্স ইকুয়াল হলে তবেই এই সার্কুলার মোশনে মুভ করবে। তাহলে দিস টু শুড বি ইকুয়াল। তাহলে কিউ ভি বি উইল বি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট ক্যালকুলেট করতে পারি। তাহলে আরটা কি হবে? আর ইকুয়াল টু হবে এমভি ওভার কিউবি। এটা হবে আমাদের রেডিয়াস পরে চার্জ পার্টিকেল মুভিং ইন এ সার্কুলার মোশন। ঠিক আছে, এইবার এখান থেকে অনেক কিছু জিনিস ক্যালকুলেট করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যদি আমাদেরকে মোমেন্টাম ক্যালকুলেট করতে পারে, মোমেন্টাম অফ দ্য চার্জ পার্টিকেল, মোমেন্টাম অফ দ্য চার্জ পার্টিকেল
কত হবে? মোমেন্টাম পি ইকুয়াল টু কি হয়? এমভি। এখান থেকে এমভিটা সহজেই ক্যালকুলেট করা যাবে, কিউ বি আর। তাহলে আমাদের কি কি কোয়ান্টিটি লাগবে? ম্যাগনেটিক ফিল্ড, রেডিয়াস অফ দ্য সার্কুলার, এটা চার্জ তো অলরেডি দেওয়াই থাকবে। এবার যখন মোমেন্টাম দেওয়া থাকবে তাহলে কাইনেটিক এনার্জিও ক্যালকুলেট করা যেতে পারে। কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি EK will be p square by twice m অথবা হাফ mv স্কোয়ার, যা খুশি যেভাবে লিখতে অসুবিধা। তাহলে যেটা হবে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই টোয়াইস এম। পির ভ্যালু তো অলরেডি কিউ বি আর লিখেছিলাম, তাহলে জাস্ট তার স্কোয়ার বাই টোয়াইস এম। ঠিক আছে, এইবার এটা একটা যেহেতু সার্কুলার মোশন, তার মানে একটা টাইম পিরিয়ডও থাকবে, যে কত টাইম পিরিয়ড হবে। তাহলে টাইম পিরিয়ড কিভাবে ক্যালকুলেট করে? তাহলে টাইম পিরিয়ডের জন্য যেটা লাগে, এই টোটাল এর পেরিমিটার লাগবে। যদি সার্কুলার মোশন, তাহলে তার পেরিমিটারটা কি হবে? 2 পাই আর। আর কত ভেলোসিটি মুভ করছে? ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে হবে কি 2 পাই আর বাই ভি। এবার আর এর ভ্যালুটা তো আমরা অলরেডি এখানে ক্যালকুলেট করেছিলাম, তাহলে এখানে যদি আর এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে 2 পাই আর এর জায়গায় এম ভি ওভার কিউ বি, আর এখানে একটা ভি আছে, তাহলে যেটা পড়ে থাকবে এটা হবে হচ্ছে 2 পাই এম ওভার কিউ বি। তাহলে এটা কি হলো? আমাদের টাইম পিরিয়ড অফ দি সার্কুলার মোশন। ওকে, তাহলে এটা হলো একটা চার্জ পার্টিকেল যখন এটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাহলে তার মোশনটা কি হবে? সার্কুলার হবে। ওকে, এবার যদি একটা পার্টিকুলার 90 ডিগ্রি বা এরকম বলে দেওয়া থাকে, তাহলে সাপোজ চার্জ পার্টিকেল এন্টারস এট এ র্যান্ডম অ্যাঙ্গেল থিটা, তাহলে কি হবে? সাপোজ দ্য চার্জ পার্টিকেল enters in magnetic field at an angle থিটা। থিটা ভ্যালু আমরা জানি না, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। ওকে, তাহলে তার ক্ষেত্রে মোশনটা কেমন হবে? এবার সেখানে যদি আমি ছবিটা আঁকি, কেমন হবে? সাপোজ এরকম, এটা আমার ছিল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভি, বি ডিরেকশন এইটা। এবার ভেলোসিটিটা কি বললাম? একটা চার্জ পার্টিকেল কি কত অ্যাঙ্গেলে মুভ করছে? থিটা অ্যাঙ্গেলে মুভ করছে। তো সাপোজ মনে করলাম চার্জ পার্টিকেলটা এই ডিরেকশনে আসছিল, তাহলে এটা ওর ভেলোসিটি ভি ডিরেকশন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ওরা ক্রিয়েট করলো, সেটা অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এইবার এই থিটা অ্যাঙ্গেল যেহেতু ক্রিয়েট করলো, তাহলে এখান থেকে ভেক্টরের কম্পোনেন্ট ল যদি করি, তাহলে দুটো কম্পোনেন্ট আসবে, একটা প্যারালাল কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি প্যারালাল কম্পোনেন্টটা কি হবে? প্যারালাল কম্পোনেন্টটা হবে ভি প্যারালাল, এভাবে লিখবো এদিকে। আর একটা কি কম্পোনেন্ট হবে? ভি পারপেন্ডিকুলার। তাহলে প্যারালাল কম্পোনেন্টটা কি হবে? ভি প্যারালাল উইল বি ভি কস থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে? ভি সাইন থিটা। ঠিক আছে, আর এখান থেকে যে রেডিয়াস যেটা হবে, রেডিয়াস দেখো, রেডিয়াস যদি মুভ করতে চাই, দেখো প্যারালাল কম্পোনেন্টের জন্য রেডিয়াসের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। রেডিয়াস যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে এটা কি হবে? শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য হবে এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। এটা হবে গিয়ে রেডিয়াস, ভি পারপেন্ডিকুলারের জায়গায় ভি সাইন থিটা। এবার তাহলে মোশনটা কি হবে? তাহলে মোশনটা যেটা হবে, মোশনটা সার্কুলার না হয়ে একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকার জন্য এটা একটা একটা হেলিক্যাল মোশন টাইপের হবে। এরকম ভাবে একটা ইউনিফর্মলি উপরের দিকে উপরের দিকে উঠবে। জাস্ট এটা মানে ছবিটা যদিও বোঝা যাচ্ছে না, তবে জাস্ট এরকম একটা হেলিক্যাল মোশন হবে। যে হেলিক্যাল মোশনটা কেন হবে? তার ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য। ঠিক আছে, তাহলে যদি এটা যদি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, আর এটা যদি আমার ভি প্যারালাল হয়, তাহলে তার জন্য একটা হেলিক্যাল মোশন হবে। ইনস্টেড অফ সার্কুলার মোশন, দেয়ার উইল বি এ হেলিক্যাল মোশন। সো এখানে তো মোশন উইল বি
হেলিকাল। এই পার্টিকুলার জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে কম্পারেটিভ এক্সামগুলোতে, ইভেন জয়েন্ট নিট বা আরো অনেক কম্পারেটিভ এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো একটা কোশ্চেন যদি আমরা করি, খুবই ইজি। কোশ্চেনটা বলছে এ বিম অফ প্রোটনস, a beam of protons with velocity 4 into 10 to the power 5 meter per second enters in uniform magnetic field, enters in a uniform magnetic field of 0.3 Tesla at an angle 60 degree to the magnetic field. Okay. Find the radius of the path. দেখো এখানে যেহেতু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এসছে, তার মানে অবশ্যই এটা হেলিক্যাল পাথই হবে। যদি কোশ্চেনে বলে নাও দেওয়া থাকে তাহলে এটা অ্যাজুম করে নিতে হবে। তাহলে রেডিয়াস অফ দ্য হেলিক্যাল পাথ বার করতে হবে। অলসো ফাইন্ড দ্য পিচ অফ দ্য হেলিক্স। হেলিক্সের পিচটাও ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এটা কিভাবে করবো? তাহলে প্রথম পার্টটা তো খুবই ইজি, যে রেডিয়াসটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে রেডিয়াস আমরা কি জানি? রেডিয়াস ফর দ্য হেলিক্যাল থিং তো একটু আগেই লিখেছি, এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এমটা কি? প্রোটন বলেছে, প্রোটনের মাস কিন্তু দেয়া নেই, এমপি। এইবার এখানে একটা জিনিস যেটা জানতে হবে, যে প্রোটনের মাস যেটা হয়, যে এটা 1836 টাইমস মাস অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রনের মাস সবাই জানে, ইলেকট্রনের মাসটা পুট করে দিলে প্রোটনের মাসটা বেরোবে। তো এখানে যেটা হবে, এটা এমপি, প্রোটন যেহেতু বলেছে, তাহলে চার্জ পার্টিকেলটা প্রোটন, তাহলে প্রোটনের মাসটা পুট করতে হবে। তাহলে সবগুলো যদি চার্জটা সেম হবে, ইলেকট্রন চার্জ আর প্রোটনের চার্জ দুটোই সেম। আর ভি পারপেন্ডিকুলার যখন বলেছে, ভি পারপেন্ডিকুলার কি হবে? ভি সাইন থিটা হবে। ওকে, তাহলে ভি আমাদের কত বলে দেওয়া ছিল? সবকিছুই বলে দেওয়া আছে। এবার থিটার যে থিটা ইকুয়াল টু কত? তাহলে 60 ডিগ্রি, তাহলে এটা হবে ভি সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসানো হয়, 1836 ME ইন্টু ভি সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই কিউ, প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ যাই হোক, সেটা পুট করতে হবে, সবাই জানে সেটা কত। আর ম্যাগনেটিক ফিল্ড কত আছে? 0.3 টেসলা। তো এইখানে ইলেকট্রনের মাস, সরি হ্যাঁ, ইলেকট্রনের মাস, প্রোটনের চার্জ আর ভেলোসিটিও দেওয়া রয়েছে 4 × 10⁵, আর পুট করলে ক্যালকুলেশনটা আমি আর করছি না, তা এটা যেটা রেজাল্ট আসবে 0.012 মিটার। তাহলে এটা আসবে রেডিয়াস অফ দ্য হেলিক্যাল পাথ। এইবার পরের কোশ্চেন যেটা বলেছিল যে রেডিয়াস অফ দ্য পাথ তো হয়ে গেল, পরের কোশ্চেন অলসো ফাইন্ড দ্য পিচ অফ দ্য হেলিক্স। তাহলে পিচ অফ দ্য হেলিক্সটা জানতে হবে। পিচ অফ দ্য হেলিক্স যেটা হবে, সেটা হচ্ছে যে একটা টাইম পিরিয়ডে ওর প্যারালাল কম্পাউন্ড অফ ভেলোসিটির জন্য কত দূর যাবে। তাহলে পিচ অফ দ্য হেলিক্স যদি আমি লিখতে চাই, পিচ অফ হেলিক্স যেটা হয়, এটা হচ্ছে কি ভি প্যারালাল ইন্টু টি। টিটা কি? টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখানে আমার ভি প্যারালাল তো অলরেডি জানাই ছিল। ভি প্যারালাল কত ছিল? ভি প্যারালাল মানে হচ্ছে, আচ্ছা লিখে দিই, ভি প্যারালাল মানে হবে ভি কস থিটা, তার মানে ভি কস 60 ডিগ্রি, এটা হবে ভি কস 60 ডিগ্রি। আর
টাইম পিরিয়ড কত হয়েছিল? টাইম পিরিয়ড আগের স্লাইডে ছিল বোধহয়। হ্যাঁ, টাইম পিরিয়ড হচ্ছে 2πm/qb। তাহলে টাইম পিরিয়ড হবে 2πm/qb। আর এখানে যেহেতু প্রোটন বলেছিল তাহলে এটাও আবার সেম মাস অফ প্রোটন হবে। সেই মাস অফ প্রোটনটাকে ইন টার্মস অফ মাস অফ প্রোটন যদি কারোর মনে থাকে তো খুবই ভালো, না মনে থাকলে এটা এইভাবে ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে। তাহলে যেটা দাঁড়াবে v cos 60 ডিগ্রি ইন্টু 2π ইন্টু মাস অফ প্রোটনটাকে 1836 টাইমস মাস অফ ইলেকট্রন ডিভাইড বাই কিউ ইন্টু বি। তাহলে এখানে সবগুলোই নোন কোয়ান্টিটি, জাস্ট এটাকে ভ্যালুগুলো বসিয়ে দিলে একটা জাস্ট স্মল ক্যালকুলেশন। তো সেটা করলে অ্যান্সার যেটা আসবে এটা আমি লিখে দিচ্ছি, সবাই একবার চেক করে দেখবে যে সেম অ্যান্সারটা আসছে কিনা। 0.044 মিটার। পিচ অফ দ্য হেলিক্স মানে সেম জিনিসটা, মানে এই প্যারালাল কম্পাউন্ডটার জন্য কতটা, মানে দুটো যে হেলিক্যাল অরবিট এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে পিচ অফ দ্য হেলিক্স বলে বেসিক্যালি। ঠিক আছে, মানে দুটো যে সার্কুলার রিং শেপ হবে। এবার এটা তো একটা কন্টিনিউয়াস জিনিস, কোথায় শুরু কোথায় শেষ বলাটা মুশকিল। তাহলে এইভাবে এটা মুভ করতেই থাকবে। এবার পিচ অফ দ্য হেলিক্স মানে যেটা বোঝানো হয় যে দুটো হেলিক্যাল শেপের মধ্যে যে ডিস্টেন্সটা, মানে কতটা ইলংগেটেড, এই জিনিসটাকে পিচ অফ দ্য হেলিক্স বলা হয়। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন? ফিজিক্যাল সিগনিফিকেন্ট কোনটার ফিজিক্যাল সিগনিফিকেন্ট? পিচ অফ দ্য হেলিক্সের নাকি সার্কুলার মোশন? কোন জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্ট? একটা কেউ জিজ্ঞেস করেছিল যে ফিজিক্যাল সিগনিফিকেন্ট অফ হোয়াট, যে কেন ওটা সার্কুলার হচ্ছে বা কেন ওটা হেলিক্যাল হচ্ছে, সেইটা কি? ইকুয়েশন, আচ্ছা ইকুয়েশন অফ কন্টিনিউটি। আচ্ছা আচ্ছা, ইকুয়েশন অফ কন্টিনিউটি ছিল ওই সবগুলো কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, মানে যে চার্জ ট্রান্সফার যেটা হবে আর যে অ্যামাউন্ট অফ কারেন্ট ডেন্সিটি ক্রিয়েট হবে সেটা ইকুয়াল হতে হবে। মানে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো হবে সেই অ্যামাউন্টের ডেন্সিটি হবে, মানে কোথাও লস অফ চার্জ বা লস বলে কিছু নেই, সবকিছু ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, সেই জন্য ওটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি বলা হয়। দ্যাটস ইট। ঠিক আছে, ঠিক আছে, বেশ, তাহলে এর পরের পার্টে আমরা আসি। তাহলে এগুলো গেল কিছু বেসিক জিনিসপত্র যেগুলো ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ার আগে শুরুতে যেগুলো পড়ে নেওয়া হয়। এইবার ম্যাগনেটোস্ট্যাটিক্স শুরু যেটা দিয়ে আমরা করবো সেটা হচ্ছে খুব ফেমাস বায়ো-সাভার্ট ল। বায়ো-সাভার্টস ল। বায়ো-সাভার্টস ল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে বা ম্যাগনেটিক ইন্ডিউস ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্যালকুলেট করা হয়, তো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। তো অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্টস ল যেটা ম্যাগনেটিক ফিল্ড যেটা বলা হয় এটা হচ্ছে যে μ0/4π integration of I dl cross r by r cube। ঠিক আছে, এটা দেখে খুব ঘাবড়ানোর কিছুই নেই। এবার এটা যেটা বলে এটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ডিউ টু এ কারেন্ট এলিমেন্ট আইডিএল। তাহলে একটা যদি ওয়্যার থাকে, এখানে আই কারেন্ট যাচ্ছে, সেখানে যদি একটা স্মল এলিমেন্ট ডি এল কেটে নেওয়া হয়, তাহলে সেইটুকুর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে একটা ডিস্টেন্স আর, সেটা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা ডিনোট করা হয়। এই μ0/4π দিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, এটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এর ভ্যালু হয় 4π × 10⁻⁷। এটা সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। এটা জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম, ওই একটা অ্যাডিশনাল জিনিসটাকে ডাইমেনশন ম্যাচ করার জন্য এটাকে মাল্টিপ্লাই করা হয়। যেমন ওই কুলম্বস লতে 1/4πε0 মাল্টিপ্লাই করা হয়, সিমিলারলি এখানে μ0/4π মাল্টিপ্লাই করা হয়। ঠিক আছে, এইবার এটা এটা একটা স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল এর জন্য।
ঠিক আছে। এইবার যদি কারেন্টটা ইন টার্মস অফ ভলিউম কারেন্ট ডেন্সিটি দেওয়া থাকে, তো আমরা যদি কন্টিনিউয়াস কারেন্ট ডেন্সিটির জন্য করি, ফর কন্টিনিউয়াস কারেন্ট ডেন্সিটি, কন্টিনিউয়াস কারেন্ট ডেন্সিটি সাপোজ যদি ভলিউম কারেন্ট ডেন্সিটি জে দেওয়া থাকে, আই দেওয়া নেই, কোনো কোনো প্রবলেমে জে দেওয়া আছে ভলিউম কারেন্ট ডেন্সিটি, তাহলে সেক্ষেত্রে আমাদের বায়োসাভারটা ওটা কেমন দেখতে হবে? বেসিক্যালি একই থাকবে, μ0/4 ইন্টিগ্রেশন ওভার এই আইডিয়াল এর জায়গায় জে দিয়ে রিপ্লেস করে দেবো, তখন ওটা ভলিউম ইন্টিগ্রাল হবে, এটা হবে জে ক্রস আর বাই আর কিউব ডিভি। আগেই বলেছিলাম যে ওই ভলিউম কারেন্ট ডেন্সিটি হলে ওটা ভলিউম ইন্টিগ্রেশন হবে অবভিয়াসলি। আর যদি এইটা যদি সারফেস কারেন্ট ডেন্সিটি দিয়ে দেয়া থাকে, সারফেস কারেন্ট ডেন্সিটি দেওয়া হলে কি হবে? এটা সারফেস ইন্টিগ্রাল হবে সেম, এটা ভলিউম কারেন্ট ডেন্সিটির জায়গায় সেটা হবে μ0/4 ইন্টিগ্রেশন ওভার, যে ভলিউম কারেন্ট ডেন্সিটিটা কে দিয়ে ডিনোট করা হয়, কে ক্রস আর বাই আর কিউব ds. So this is for surface current density. Surface current density S, sorry, surface current density K for a particular area S. ঠিক আছে, জিনিসটা একই, জাস্ট ডিফারেন্ট ফর্মে লেখা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, মানে প্রবলেমে কেমন ধরনের কারেন্ট ডেন্সিটি দেওয়া থাকবে সেই অনুযায়ী ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নিতে হবে। এবার এই বায়োসাভার্ট ল আর হিউজ অ্যাপ্লিকেশন আছে, মানে যত ধরনের ম্যাগনেটিজম বা ম্যাগনেটোস্ট্যাটিক্স এর প্রবলেম করব, সব বায়োসাভার্ট ল দিয়েই তার ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। তো প্রথম মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়, প্রচুর অ্যাপ্লিকেশন, কিছু কয়েকটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন যেগুলো খুব ইউজুয়াল এবং যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রবলেমগুলো জেনারেট করা হয়, সেগুলো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন যেটা আসে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ফর এ লং স্ট্রেট ওয়্যার ক্যারিং এ কারেন্ট আই। ঠিক আছে, তো প্রথম যেটা করব সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড at a distance suppose s from a long current carrying wire, long wire carrying a steady current I. ঠিক আছে, স্টেডি কারেন্ট আই একটা লং ওয়্যারের মধ্যে দিয়ে, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড একটা ডিস্টেন্স এস কত ক্যালকুলেট হবে? তো একটা ডায়াগ্রাম যদি এঁকে নিই আমরা, সাপোজ এইটা হচ্ছে আমাদের ওয়্যার, যার এই ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে, তাহলে আমাদের এর থেকে একটা পয়েন্ট পি ধরে নেব, পয়েন্ট পি যার ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা মনে করলাম এস, তাহলে এই ওয়্যার থেকে এই এস ডিস্টেন্সের একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে ক্যালকুলেট করতে হবে। তা কি এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা স্মল লেন্থ এলিমেন্ট কেটে নেওয়া হয় ডিএল, তাহলে আমরা এখানে একটা স্মল লেন্থ এলিমেন্ট ডিএল ধরে নেব, ডিএল। এবার সেই ডিএল থেকে যদি এই ডিস্টেন্সটা জুড়ে দেওয়া হয়, তাহলে সেই ডিস্টেন্সটা মনে করলাম এটা আর, বা আর দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কার্লি আর দিয়ে ডিনোট করা হয়, তার কারণটা বলবো। আর এই ডিস্টেন্সটাকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আর এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো যে এই ডিস্টেন্সের সাথে ডিএল এর ডিস্টেন্সটা, সেই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম। ঠিক আছে, আর এই ডিএল এই যে এইটার সাথে যে অ্যাঙ্গেলটা হবে মানে ওয়্যারের সাথে, সেই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম আলফা। ঠিক আছে, তাহলে আমাদের বায়োসাভার্ট ল কি ছিল? আই ডিএল ক্রস আর বাই আর কিউ। এবার আমাদের ডিএল ক্রস আর টা বার করতে হবে। তাহলে ডিএল ক্রস আর তার মানে কি? দেখো, ডিএল ক্রস আর মানে কি? এই ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল করেছে? আলফা। তাহলে ডিএল ক্রস আর মানে কি হবে? ডিএল সাইন আলফা হবে।
কারণ যেহেতু একটা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হবে, ওটা ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ, আর ক্যাপের ডিরেকশন, আর ক্যাপের ডিরেকশন কোন দিকে, এই দিকে, তার সাথে অ্যাঙ্গেল কত হয়েছে আলফা, সেই জন্য এখানে কি হবে ডিএল সাইন আলফা, ঠিক আছে। তাহলে এইটা যদি এইভাবে আমরা ধরে নিই, তাহলে এই সিমিলারলি এটা যদি একটা বেসিক জিওমেট্রিক্যাল অ্যাজাম্পশন করা হয়, দেখা যায় যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়। কেন সেম হয় এটা একটু ভাবার চেষ্টা করে দেখবে, জাস্ট জিওমেট্রি, এটা ওই ক্লাস 9-এর জিওমেট্রি, যদি কেউ না বুঝতে পারো বা জিজ্ঞেস করতে পারো, তবে আশা করি এটা পারবে। তাহলে এটাকে যেটা করা হয়, এটাকে ডিএল সাইন থিটা লেখা হয়, ঠিক আছে। ওই একটা 9-এর একটা ওই যে বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা ওই উপপাদ্য বলে না, যে এই বহিস্থ কোণ অন্তস্থ কোণ, এরকম কিছু একটা ছিল, ঠিক টার্মিনোলজি গুলো খেয়াল নেই, তবে এরকমই একটা থাকে, ঠিক আছে। যেটা হয় এটা হচ্ছে থিটা আর আলফাটা সেম হয়, ঠিক আছে। আর এইখান থেকে যদি আমরা এলটা ক্যালকুলেট করি, এই ডিস্টেন্সটাকে আমরা যদি এল ধরে নিই, এই ডিস্টেন্সটা যদি এল ধরে নিই, ঠিক আছে, তাহলে এলটা কি হবে, এই ট্রায়াঙ্গেল থেকে এলটা কত হবে, ট্রায়াঙ্গেল থেকে এলটা হবে এস ট্যান থিটা, ট্যান থিটা মানে কি এস এল বাই এস, তাহলে এল ইকুয়াল টু হবে এস ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি লাগবে, ডিএল লাগবে। তাহলে এখান থেকে যদি ডিএল ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এটাকে জাস্ট একবার ডেরিভেটিভ, এস বাই ট্যান থিটা ডেরিভেটিভ করলে সেক্স স্কোয়ার থিটা, এটাকে লিখবো 1/cos স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। আর এসটা, এই যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা হবে গিয়ে আর কস থিটা, ঠিক আছে। এটা যদি আর হয় তাহলে এটা হবে আর কস থিটা, ওকে। তাহলে আমার এখানে যে 1/r³ বা যদি এটাকে ক্যাপ করে দিই, বা এটাকে এভাবেও লেখা যেতে পারে, μ0/4 পাই ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস আর ক্যাপ, তাহলে এখানে আর স্কোয়ার হয়ে যাবে। তার কারণ আর ক্যাপ করলে কি হয়, আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ক্যাপ করলে জাস্ট এই ডিনোমিনেটরে একটা আর কমে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আর স্কোয়ারটা আমরা ক্যালকুলেট করি 1/r², তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে কস স্কোয়ার থিটা ওভার এ স্কোয়ার, ঠিক আছে। এবার এইটা আমরা ওই ইকুয়েশনটা পুট করে দেবো। এইবার যদি এইটাকে যদি সিম্পলিফাই করে নিই, তাহলে এটা তো লং ওয়্যার, কতটা লম্বা ওয়্যার সেটা কেউই জানে না। তাহলে এটাকে আমরা ফর অ্যাজাম্পশন ধরে নেব যে এখানে দুটো সেগমেন্ট কেটে নেওয়া হলো, ঠিক আছে। দুটো সেগমেন্ট কেটে নেওয়ার উদ্দেশ্য কি, যে আমরা এখান থেকে দুটো অ্যাঙ্গেল পেয়ে যাব, একটা অ্যাঙ্গেল θ1, একটা অ্যাঙ্গেল θ2। এর কারণ হচ্ছে ইন্টিগ্রেশন তো আমাকে পারফর্ম করতে হবে, ইন্টিগ্রেশন পারফর্ম করতে গেলে একটা লিমিট দিতে হবে ফর ডেফিনেট ইন্টিগ্রাল। তাহলে লিমিট কি হবে, θ1 থেকে θ2 পর্যন্ত যে পুরোটা ক্যারি আউট করাতে হবে, তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি যেটা হবে, what it will be μ0I/4 পাই, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, সবসময় সাথে মাল্টিপ্লাই হিসেবে থাকবে। এবার ইন্টিগ্রেট আমাদের কত দূর যাবে, θ1 থেকে পরের সেগমেন্টটার জন্য θ2 পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে θ1 থেকে θ2, ঠিক আছে। এবার ভ্যালুগুলো জাস্ট পুট করে দেওয়া, ভ্যালুগুলো পেলে 1/r² এর জন্য কি আসবে, cos স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার, আর ওই আই ডিএল ক্রস আর, এই আইটা যেহেতু কনস্ট্যান্ট, ওই জন্য আইটা ইন্টিগ্রেশনের বাইরে প্রথমেই নিয়ে যাওয়া হয়েছে। এইবার যেটা কি বলে, ডিএল ক্রস আরটা কত ছিল, ডিএল ক্রস আর মানে হচ্ছে এস বাই কস স্কোয়ার থিটা, তাই তো, এস আপন কস স্কোয়ার থিটা। আর এখান থেকে একটা এস ইকুয়াল টু আর কস থিটা আসবে, তাহলে এখান থেকে একটা কস থিটা, আর একটা ইন্টিগ্রেশনের জন্য ডি থিটা। তাহলে এটা গিয়ে দাঁড়াবে আমাদের বেসিক ইন্টিগ্রাল। তাহলে এখানে সবগুলো ক্যান্সেল আউট করে যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে কস স্কোয়ার থিটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা এস হবে, এস কস থিটা, ঠিক আছে। তাহলে এই এ স্কোয়ারের সাথে এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা
শোনা শোনা যাচ্ছে কি? মানে নেটওয়ার্কটা চলে গিয়েছিল। হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে কি? ওকে, ওকে। নেটওয়ার্কটা চলে গিয়েছিল জন্য জাস্ট একবার কনফার্ম করে নিলাম। ওকে, তাহলে আমাদের যেটা এখান থেকে যেটা পড়ে থাকলো, নিচে একটা এস, সবগুলো দুটো একটা এস ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা এস পড়ে থাকবে। তাহলে যেটা থাকবে এটা হচ্ছে যে মিউ 0 I ডিভাইডেড বাই 4 পাই এস। ইন্টিগ্রেশনটা কিসের উপরে থাকবে? θ1 থেকে θ2 কস থিটা। ঠিক আছে, তাহলে কস থিটা ইন্টিগ্রেশন করলে একটা সাইন থিটা আসবে। ঠিক আছে, তাহলে একবারে লিমিট যদি বসিয়ে দিই তাহলে কি আসবে? মিউ 0 I বাই 4 পাই এস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সাইন θ2 মাইনাস সাইন θ1। এবার কিছু কিছু বইয়ের কনভেনশনে এই θ1টাকে মাইনাস θ1 ধরা হয়। এটা হচ্ছে যে কোন দিক থেকে অ্যাঙ্গেলটাকে মেজার করা হবে। ঠিক আছে, যদি এই দিক থেকে অ্যাঙ্গেলটাকে মেজার করা হয় তাহলে যা হবে মানে জাস্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে কোনো কোনো বইতে এই θ1টাকে এখানে মাইনাস θ1 ধরে এখানে একটা প্লাস করে দেওয়া হয়। ঠিক আছে, তার জন্য ওভারঅল ফিজিক্সের কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটা সাইন কনভেনশন। কেউ যদি ওটাকে মাইনাস θ1 না ধরে শুধু θ1ও ধরে তাতে কোনো সমস্যা নেই। প্রবলেম করার সময় জিনিসটাকে দেখতে হবে যে θ1টাকে কোন দিক থেকে কনসিডার করা হচ্ছে। যে বেসিক্যালি যেটা স্ট্যান্ডার্ড অ্যাজাম্পশন এটা হচ্ছে যে এই ডিরেকশন থেকে কনসিডার করা হয়, এটা θ1, এটা এই দিক থেকে θ2। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়াবে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড দাঁড়াবে এটা পরে লং কারেন্ট ক্যারিং ওয়্যার। এখান থেকে একটা প্রবলেম করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা? নেই? বেশ, বেশ, বেশ। এইবার যদি আমরা একটা ইনফাইনাইট ওয়্যার কনসিডার করি, ফর অ্যান ইনফাইনাইট ওয়্যার, ফর অ্যান ইনফাইনাইটলি লং ওয়্যার, প্র্যাকটিক্যালি ইনফাইনাইট লং ওয়্যার তো পসিবল নয়। আমরা ধরে নেবো যে ওয়্যারটা এতটাই বড়, আমরা ওয়্যারের লেন্থটা জানি না। তাহলে যেটা হবে যে কি করেছিলাম যে এটা যদি ওয়্যার হয়, কারেন্টটা এইদিকে মুভ করছে এই ডিরেকশনে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হবে দুটো আমাদের লাইন সেগমেন্ট হবে। এইটা হবে θ1, এটা হবে θ2। তাই তো? এবার যদি ইনফাইনাইটলি লং হয় তাহলে যে লেন্থ এলিমেন্টটা যে কেটে নেওয়া হবে সেটা কোথায় হবে? অনেক অনেক দূরে হবে, ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে একটা লেন্থ এলিমেন্ট কেটে নেওয়া হবে। তাহলে এই যে এই যে অ্যাঙ্গেলটা এরকম ভাবে বাড়তে বাড়তে থাকবে, এরকম ভাবে। ইনফাইনাইট মানে কি? যত দূরে যাবে এই অ্যাঙ্গেলটা তত বাড়তে থাকবে। তাহলে এক্সট্রিম লিমিটে যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট ওয়্যার তো তাহলে কত দূর আহ, তাহলে এই লেন্থটা অনেকটা দূরে, মানে যে লেন্থটা আমরা কেটে নেব, তাহলে যে অ্যাঙ্গেল যেটা হবে এটা দ্যাট অ্যাঙ্গেল উইল টেন্ডস টুয়ার্ডস π/2। মানে যদি ইনফাইনাইটলি লং ওয়্যার হয় তার মানে কি এই এত দূরে গিয়ে তবে ওটাকে গিয়ে মিট করবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, অ্যাঙ্গেলটা কত হবে? π/2 হবে। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে কি হবে? θ1 ইকুয়াল টু θ2 উইল বি π/2। ঠিক আছে, তাহলে ওই বায়োসাভারটাতে বসিয়ে দাও। মিউ 0 I বাই 4 পাই এস সাইন θ1 প্লাস সাইন θ2। তাই তো?
তাহলে দুটোতেই sin90 করে আসবে sin91, তাহলে যেটা হবে μ0i 4πs 1 + 1, এটা 2 আসবে, তাহলে যেটা হবে μ0i/2πs। এটা কি এর জন্য পরে ইনফিনিটলি লং ওয়্যার, ঠিক আছে। এবার আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল করব। এক্সাম্পলটা হচ্ছে যে যে একটা সার্কুলার লুপ দেয়া আছে সাইড এ, ঠিক আছে, বলেছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড দ্য সেন্টার অফ দ্য স্কয়ার লুপ। এটা স্কয়ার লুপ দেয়া আছে, তাহলে স্কয়ার লুপটা যদি এরকম হয়, এরকম একটা স্কয়ার লুপ, তাহলে এটা যদি আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে স্কয়ার লুপটা এরকম একটা স্কয়ার লুপ দেয়া আছে, যেখানে কারেন্ট ইজ ফ্লোজ ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তাতে কিছু যা আসে না, জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি হয়, তাহলে ওই রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেখতে হবে, ঠিক আছে। যদি এইখানে ধরি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস ইনসাইড দিস প্লেন, সিমিলারলি এইটার জন্যও ইনসাইড দিস প্লেন, এরকম করে জাস্ট দেখতে হবে যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কিনা ম্যাগনেটিক ফিল্ডে, ঠিক আছে। তাহলে এটা ঠিক সেন্টারে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সেন্টার মানে কি, এই স্কোয়ারের যে সেন্টার এটা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পার্টিকুলার একটা সেগমেন্টের জন্য ধরে নেব এটা সাইড এ, তাহলে এই সেগমেন্টটার জন্য আমি এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে এইখান থেকে দুটো এক্সট্রিম এন্ড থেকে এইটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল হবে সিমিলার এটার মতো, তাহলে একটা অ্যাঙ্গেল থিটা, এটাও অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম। সেটা কত হবে সেটা বোঝাই যাচ্ছে ছবিটা দেখে, তাও আমরা দেখবো। তাহলে এই যে ডিস্টেন্সটা হলো, দেখো সেন্টার বলেছে তো টোটাল ডিস্টেন্সটা এ, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এটা যদি ও নাম দিই, এটা যদি ডি নাম দিই, ও ডি, what it will be, it will be a/2, কারণ টোটালটা তো এ, তাহলে এটা হাফ সেন্টারে, তাহলে এটা a/2 হবে। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড করব, ম্যাগনেটিক ফিল্ড তাহলে কত ডিস্টেন্সে হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড at a distance a/2 from the wire, মানে আমরা একটা সেগমেন্টের জন্য করব, তারপরে তো বাকি সেগমেন্টের জন্য সেম আসবে, কারণ স্কয়ার সবকটা লেন্থ সেম, তাহলে একটা সেগমেন্টের জন্য করলেই বাকি সেগমেন্ট গুলো ক্যালকুলেট করা যাবে। তাহলে কি হবে, আমাদের বায়োসাভার্ট ল করে দেবো। তাহলে এটা B1 যদি নাম দিই, B1 এই এই প্রথম সেগমেন্টের জন্য, তাহলে μ0I/4πs হয়, তাই তো। এখানে এস কত, এস মানে এই ওডি ডিস্টেন্সটা, এস মানে কত হবে a/2, ঠিক আছে। আর sin θ1 + sin θ2, এখানে দেখো এটা স্কোয়ার, তো স্কোয়ারের সব অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। আর এইখানে যেহেতু এইটা একটা পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর যেহেতু এটা 90 ডিগ্রি ছিল, তার হাফ এটা 45 ডিগ্রি, তাহলে এই θ1 θ2 কত হবে, 45 ডিগ্রি হবে, তাই তো। তাহলে দাঁড়াবে μ0I, এখানে 2 থেকে ক্যান্সেল করলে দাঁড়াবে 2πa ইন্টু 2 sin 45 ডিগ্রি। সেটা একটা খুবই বেসিক জিনিস, যে এই θ1 and θ2 both are same and both are equal to 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা sin 45 ডিগ্রি ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো μ0I/πa ইন্টু sin 45 ডিগ্রি 1/√2, ঠিক আছে। তাহলে এটা বেরোলো আমাদের একটা লাইন সেগমেন্টের জন্য। এখানে আমরা কি এটা করলাম, সেটা হচ্ছে যে θ1 = θ2 = 45 ডিগ্রি, এটা এই ডায়াগ্রামটা থেকে যেটা বোঝা গেল, ঠিক আছে।
এবার এটা বেরোলো একটা লাইন সেগমেন্টের জন্য। এবার এটা যেহেতু একটা স্কোয়ার, ইচ লাইন সেগমেন্টের লেন্থ সেম, এবং সবকটার দেখো ডিরেকশন, এটা ওই যে ডিরেকশনে যাচ্ছে, তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুল দিলে কি হবে, যে এটার ম্যাগনেটিক ফিল্ডটা এই সেন্টার টুয়ার্ডস দ্য পেজ, এটা টুয়ার্ডস দ্য পেজ, এটা টুয়ার্ডস দ্য পেজ, তাহলে সবকটা ম্যাগনেটিক ফিল্ড সেম ডিরেকশনে যাচ্ছে। যদি অপোজিট ডিরেকশনে হতো তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেলেশনের একটা প্রবাবিলিটি থাকতো। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমাদের কত হবে? টোটাল ম্যাগনেটিক ফিল্ড at point O কি হবে? পি টোটাল। তাহলে চারটে লাইন সেগমেন্ট আছে, চারটে এডিশন হবে জাস্ট B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4। এবার যেহেতু অল লাইন সেগমেন্টস আর ইকুয়াল, সবগুলো লেন্থ সেম, অ্যাঙ্গেল সেম, তাহলে কি হবে? এটা হবে 4 ইন্টু B1। ঠিক আছে, তাহলে ওটাকে জাস্ট পুট করে দিতে হবে। B1 এর ভ্যালু তো আমরা ক্যালকুলেট করেছি, 4 ইন্টু মিউ 0 I বাই পাই A ইন্টু 1/√2। এবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে? এখানে একটা 2 চলে আসবে, তাহলে 2√2 μ0I বাই পাই। তাহলে এটা দাঁড়াবে টোটাল ম্যাগনেটিক ফিল্ড সেন্টার অফ দ্য স্কোয়ার লুপ। ঠিক আছে, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা এরকম সবকটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করছি বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কনসিডার করছি, ম্যাগনেটিক ফিল্ডটাকে কিন্তু ইউনিফর্ম ধরে নেওয়া হয়। ঠিক আছে, এটা তখনই পসিবল when the magnetic field B is uniform, মানে ম্যাগনেটিক ফিল্ড এর টাইমের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ নেই, এই জন্য আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স বলছি। ঠিক আছে, আচ্ছা, কারোর কোনো ডাউট আছে এই পর্যন্ত? ডাউট থাকলে বলতে পারো, নাহলে আমরা পরের এক্সাম্পলের দিকে এগিয়ে যাব। নেই? বেশ, তাহলে এটা কি হলো, একটা ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড একটা ডিস্টেন্সে কিভাবে করা হয় সেটা আমরা দেখলাম ইউজিং বায়োসাভার্ট ল। এইবার আমরা সেম জিনিসটা করব ম্যাগনেটিক ফিল্ড যে একটা সার্কুলার লুপ হয়। ঠিক আছে, সার্কুলার লুপ অফ রেডিয়াস r, সার্কুলার লুপ অফ রেডিয়াস a carrying current I। তাহলে একটা r রেডিয়াসের একটা সার্কুলার লুপ আছে। ঠিক আছে, কারেন্ট আই কারেন্ট মুভ করছে, তাহলে তার একটা ডিস্টেন্সে তার ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেন্টার অফ দ্য লুপ থেকে, সেটা ইউজিং বায়োসাভার্ট ল আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা যদি ছবিটা আঁকি, এটা খুবই খুবই ট্রিভিয়াল প্রবলেম। এই প্রবলেমগুলো ক্লাস 12 থেকে অনার্স লেভেলে সব জায়গায় পড়ানো হয়, এবং প্রবলেমগুলো ট্রিভিয়াল হলেও খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা সার্কুলার লুপ যার রেডিয়াস হচ্ছে a। এবার এটা সেন্টার থেকে মনে করলাম এই পয়েন্ট P, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে, যার ডিস্টেন্স হচ্ছে z, স্মল z। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি কি করব, একটা যখনই বায়োসাভার্ট ল করতে হবে একটা লেন্থ এলিমেন্ট কেটে নেওয়া হবে। তাহলে এইটা মনে করলাম সেই লেন্থ এলিমেন্ট dl। ঠিক আছে, তার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডটা, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে যে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা কোথায় হবে, এখানে হবে থিটা। আর এই ডিস্টেন্সটাকে r ডিস্টেন্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো ওই ডিএল লেন্থের জন্য অ্যাট পয়েন্ট পি ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের যদি আমি রাইট হ্যান্ড থাম্ব রুলটা লাগাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা সামহাট এই ডিরেকশনে মুভ করার চেষ্টা করবে। সবাই রাইট হ্যান্ড থাম্ব রুল দিলেই বুঝতে পারবে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোথায় হবে, কারেন্টের ডিরেকশনটা যদি মাথায় রাখি।
তাহলে এটা ধরে নিলাম ডিবি এর ডিরেকশনটা এইদিকে, ঠিক আছে। ডিবি ডিরেকশনটা যদি এইদিকে হয় তার মানে কি ওই এক পয়েন্ট পিতে আবার সেম দুটো কম্পোনেন্ট করব ডিবির, একটা কম্পোনেন্ট হবে এইদিকে, একটা কম্পোনেন্ট হবে এইদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সাইমালটেনিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে। তাহলে এই দিকের কম্পোনেন্টটা হবে ডিবি কস থিটা, আর এই দিকের কম্পোনেন্টটা হবে ডিবি সাইন থিটা, ঠিক আছে। এইবার দেখো এই যে ডিবি কস থিটা কম্পোনেন্টটা, এবার যদি আমি লাইন সেগমেন্টটা এখানে নিতাম, তাহলে এইখান থেকে এরকম একটা টানতাম, ফলে এদিকেও দুটো কম্পোনেন্ট হতো, তাহলে এইদিকেও একটা ডিবি কস থিটা হতো। তাহলে এইদিকের ডিবি কস থিটা যখন টোটাল সার্কেলের জন্য আমি ইন্টিগ্রেট করব, এই কস থিটা কম্পোনেন্ট গুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের এটা পড়ে থাকবে শুধুমাত্র সাইন থিটা কম্পোনেন্টটাই ডমিনেট করবে। তাহলে কি লিখতে পারি যে ডিবি কস থিটা কম্পোনেন্ট will be 0 due to symmetry. সিমেট্রি মানে কি সার্কুলার শেপ, তাহলে এইটার সিমিলার এইখানেও একটা লেন্থ এলিমেন্ট ডিএল থাকবে, সেখানে যদি একটা এখানে টানি, এখানে একটা লেন্থ টানতাম, তাহলে কি হতো, তারও একটা কম্পোনেন্ট হতো, তাহলে তার ডিবিটা এই ডিরেকশনে হতো, তার ডিবি সাইন থিটাটা সেম ডিরেকশনে হতো, কিন্তু ডিবি কস থিটা তো এই ডিরেকশনে, তাহলে এইটার সাথে এইটা ক্যান্সেল আউট হতো। এবার যে কোনো পজিশনে যদি এটা একটা ডিএল লেন্থ কেটে নেওয়া হয়, তাহলে তার একটা অপোজিট ফেস একটা সেম থাকবে, তাহলে এই জন্য কস থিটা কম্পোনেন্টটা উইল ক্যান্সেল আউট, ঠিক আছে। এইবার আমরা সাইন থিটা কম্পোনেন্টের জন্য করব, তাহলে অ্যাট ফিল্ড অ্যাট পি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি কি হবে, ডিবি যে সাইন থিটা সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তো এইবার সেম ওই কি বলে বায়োসাভার্ট ল ইউজ করব আমরা। বায়োসাভার্ট ছিল কি ছিল, μ0/4 ইন্টিগ্রেশন ওভার, জাস্ট এখানে একটা সাইন থিটা টার্ম অ্যাড আছে, কি ছিল আইডিএল ক্রস আর বাই আর কিউব, আইডিএল ক্রস আর বাই আর কিউব, আর একটা সাইন থিটা আছে, ঠিক আছে। এবার দেখো এখানে যে ডিএল ক্রস আর মানে ওই ডিএল এর ডিরেকশন আর এল এর আর এর ডিরেকশনটা কিভাবে হবে, আর এর ডিরেকশন আর ডিএল এর ডিরেকশনটা পারপেন্ডিকুলার, ডিএল ইজ পারপেন্ডিকুলার টু আর, তার কারণ কি আরটা তো এই ডিস্টেন্সটা আর ডিএলটা এই ডিস্টেন্সটা, তাহলে এইটা এই যদি আমরা দেখি তাহলে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই না। মানে একটা এইখান থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই তো হবে, মানে এখানে যদি ট্যানজেন্ট টানা হয় তাহলে সেটা কি হবে, এর থেকে পারপেন্ডিকুলার হবে ডিএল এর সাথে, সেজন্য এটা পারপেন্ডিকুলার। তাহলে কি হবে, এই পারপেন্ডিকুলার করলে কি হবে, ডিএল ক্রস আর মানে কি ডিএল আর সাইন থিটা, পারপেন্ডিকুলার হলে কি হবে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে ডিএল আর সাইন 90, তার মানে ডিএল ইন্টু আর, জানি না তাহলে সেটা আমি আর লিখছি না। তাহলে এটা যেটা আমরা লিখবো, আর কারেন্টটা তো কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে কারেন্টটা বাইরে চলে আসবে μ0I/4 ইন্টিগ্রেশন ওভার ডিএল, আর এখান থেকে একটা আর আসবে, আর নিচে আর কিউব আছে, তাহলে কি করে থাকবে আর স্কোয়ার, আর এখানে থাকবে একটা সাইন থিটা। বেশ, এবার সাইন থিটা ভ্যালুটা তো আমরা জানি না, সাইন থিটা ভ্যালুটা কত হবে, আর এর ভ্যালু কত হবে, আমাদের কাছে নোন টার্ম হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার লুপ আর ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 3 ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কুলার লুপ। তাহলে এ আর জেডটা আমাদের নোন কোয়ান্টিটি, তাহলে বাকি যে কোয়ান্টিটি গুলো আমরা ধরে নিয়েছিলাম সেগুলো এই নোন কোয়ান্টিটি টার্মসে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে আরটা কি হবে, আরটা বেসিক্যালি হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউসটা কি হবে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। সিমিলারলি সাইন থিটা যদি এখান থেকে বার করি, সাইন থিটা কি হবে, সাইন থিটা এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে, এইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ডিভাইড বাই হাইপোটেনিউস, তাহলে এ ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই তো হবে সাইন থিটা। বেশ, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি ইন্টিগ্রেশনে পুট করে দিই তাহলে কি দাঁড়াবে, μ0I/4 ইন্টিগ্রেশন ওভার ডিএল ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, যেটা আগে হবে। আর সাইন থিটা ভ্যালু কত হবে, এ ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে ইন্টিগ্রেশনটা করতে হবে, ইন্টিগ্রেশনটা দেখো, ইন্টিগ্রেশনটা শুধুমাত্র এল এর উপরে, কিন্তু তাহলে এ জেড এগুলো সব কনস্ট্যান্ট,
এগুলো সব বাইরে চলে আসবে। মিউ জিরো আই বাই 4 পাই, তাহলে এখানে কত হচ্ছে, এটার পাওয়ারে 1 আছে, এটার পাওয়ারে হাফ আছে, তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পাওয়ার কত আসবে, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা আমাদের আসবে। আর আমাদের কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন ওভার ডিএল। তাহলে ডিএলটা কি ছিল, ডিএলটা ছিল হচ্ছে এই লেন্থটা, টোটাল সার্কেলের জন্য কি হবে, এটা জাস্ট এই সার্কেলটা সার্কামফারেন্স, সার্কামফারেন্স মানে কি, এই সার্কামফারেন্সের যে সার্কামফারেন্সটা কি হবে, আর ও সরি এখানে একটা এ আছে, সার্কামফারেন্স কি হবে টোটালটার জন্য 2 পাই এ, তাই তো, তাহলে কি হবে, এটার জন্য হবে 2 পাই এ, তাহলে মিউ জিরো আই এ here by 4 pi into z square plus a square to the power 3/2 into 2 pi a, জাস্ট এই dl টাকে ইন্টিগ্রেট আউট করলে তাহলে এখানে একটা 2 pi a স্কয়ার টার্ম চলে আসবে। তাহলে এগুলো ক্যান্সেল আউট করলে পাই পাই ক্যান্সেল আউট করে যাবে, 2 সাথে 4 ক্যান্সেল আউট করে যাবে, তাহলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে মিউ জিরো আই বাই 2, আর এখানে a স্কয়ার থাকবে, a স্কয়ার ডিভাইডেড বাই z square plus a square to the power 3/2, ঠিক আছে। আর ডিরেকশনটা কোন ডিরেকশন হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, এটা ডিবি সাইন থিটা এই ডিরেকশনে ছিল, এটা কোন ডিরেকশনে, জেড ডিরেকশনে, তাই এটা জেড ক্যাপ ধরে নেওয়া হবে, তাহলে এটা হবে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার লুপ অফ রেডিয়াস এ at a distance z from its center, ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল। এইবার যদি আমাদের বলা হয় যে হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, মানে এক্স্যাক্ট এইখানে, সেটা কত হবে, এটা করাটা খুব ইজি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য লুপ, কি হবে, যদি সেন্টারে ক্যালকুলেট করতে, এখানে কি করা হয়েছিল যে জেড ডিস্টেন্সে ক্যালকুলেট করা হয়েছিল, তাহলে যখনই আমরা সেন্টারে করব তার মানে কি জেড এর ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে পি পয়েন্টটা আমার এখানে হবে, তাই তো। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে জেড ইকুয়াল টু 0 বসে যাবে, তাহলে এখানে 3/2 করতে হবে, তাহলে কি দাঁড়াবে, উপরে স্কোয়ার আছে নিচে একটা কিউব আসবে, তাহলে বি ইকুয়াল টু কি আসবে, মিউ জিরো আই ডিভাইডেড বাই 2, আর এটা কত হবে, এখানে স্কোয়ার থাকবে, এখানে এটা যদি 0 হয় তাহলে এখানে থাকবে স্কোয়ার 3/2, তার মানে a কিউব, তাহলে a স্কোয়ার বাই a কিউব, মানে নিচে একটা a থাকবে, তাহলে এটা হলো গিয়ে মিউ 0/2a ইনটু z ক্যাপ, এটা হচ্ছে v। তাহলে এটা আমাদের জেনারেল ফর্মুলা টু ক্যালকুলেট a magnetic field produced by a circular loop radius a current I, তো সেটা থেকেই জাস্ট সেম সার্কেলটা সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেইটা ক্যালকুলেট করা হবে। কারোর কোনো কোশ্চেন এই পর্যন্ত নেই? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা সেশনটা এখানে এন্ড করব। তো এর পরে যে জিনিসগুলো ডিসকাস করা হবে সেগুলো বায়ো-সাভার্ট লরই আরো প্রচুর এক্সাম্পল আছে, সব তো করানো সম্ভব নয়, তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেনগুলো অ্যাপিয়ার করে রেগুলারলি, যে সেইগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল, তারপরে অ্যাম্পিয়ার সার্কিউটার লরও আর কিছু কিছু এক্সাম্পল আছে, বা সেখান থেকে ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে ক্যালকুলেট করা যায়, অ্যাম্পিয়ার লুপ কিভাবে কনসিডার করা হয়, ঠিক আছে। এখানে একটা টরয়েড হবে, সলিনয়েড হবে, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে, বা সিলেবাসে যেমন ছিল ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, সিমিলার টু ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, বা ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ডাইপোল থাকলে তার জন্য যে টর্ক জেনারেট হবে সেই টর্কটা কত হবে, ঠিক আছে। এরকম কিছু ফিউ সিম্পল কেসেস আমরা ডিসকাস করব, বা দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয় তাদের জন্য যে নেট ম্যাগনেটিক ফিল্ড হবে, তারা সেটা অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে, তার ম্যাগনিটিউডটা কত হবে, সেটা সবই ক্যালকুলেট করা যাবে। বেসিক্যালি সবই এই বায়ো-সাভার্ট ল দিয়ে স্টার্ট হবে আর কি। এখান থেকে আরো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যদি হয়
এখানে ওই সলিনয়েড বা লরেন্স ফোর্স থেকে কোশ্চেন হতে পারে, যে মোশন অফ এ চার্জ পার্টিকেল, সেখান থেকে কোশ্চেন হতে পারে। হ্যাঁ, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড সেটা কেমন হবে, বা ক্রস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সেখানে কেমন হবে, হ্যাঁ সেইগুলো, বা ইকুয়েশন অফ মোশন কেমন হবে, ঠিক আছে, বা মোশন অফ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড সেটা কিভাবে ক্যালকুলেট করা হবে, সেগুলো একটা একটা করে দেখবো অ্যাকর্ডিং টু অ্যাভেলেবেল টাইম। তোমাদের যেটা করতে হবে এটা হচ্ছে যে যেগুলো ক্লাসে করানো হচ্ছে সেগুলো তো ফলো করবেই, এর পাশাপাশি যে কোনো একটা রেফারেন্স বুক, যেগুলো বললাম, বেফিতের বইটা হতে পারে বা বি ঘোষ, বা যার যে বইটা পছন্দ, সেই বইতে ম্যাগনেটিজমের কি কি রুলস হয় সেগুলো একবার দেখবে। এখানে আচ্ছা, এরপর ক্লাস কবে হবে রুটিনটা আমি তাই বুঝতে পারছি না। আচ্ছা, পরের ক্লাসটা হয়তো নেক্সট উইকে এরকম টাইমই হবে, আমি জানিয়ে দেওয়া হবে অ্যাকচুয়ালি কবে ক্লাসটা হবে। ঠিক আছে, তাহলে তোমরা যেটা বলছিলাম যে এই ম্যাগনেটোস্ট্যাটিক্স এর এই বায়োসাভার্ট ল রিলেটেড যত প্রবলেম হয় তোমরা দেখবে, সেগুলো সলভ করার চেষ্টা করবে, যদি না হয় অবশ্যই আমরা ডিসকাস করব, কারণ ক্লাস তো সব প্রবলেম সলভ করানো যাবে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই করানো হবে। তো তোমাদেরও কাজ থাকবে এটা একটু সাথে দেখা, রুটিনটা দিয়ে দেওয়া হবে, বলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি কারোর কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা সেশনটা এখানে শেষ করে দেবো। আমাদের মনে হয় ল্যাব থেকে সরিয়ে দেবো নাকি বুঝতে পারছি না। ঝামেলা হয়নি, ওই যে একটা লোক আছে, একটা অশিক্ষিত লোক আছে, কনস্টেবল থেকে প্রমোটেড হয়ে হয়েছে, নিজেকে মনে করে বড় হলো, সেই লোকটা